স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা সহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল। চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ লাখ কর্মসংস্থানের আশা অর্থমন্ত্রীর। ইলিশ কমে যাওয়ায় বরগুনায় দাম চড়া, ১ কেজির একটি কিনতে লাগছে অন্তত ৩,০০০ টাকা। এবারে বিস্তারিত। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পর আদালত তা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বাকি আসামিদের মধ্যে অন্যতম হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। বর্তমানে গ্রেফতার রয়েছে ৯ জন। তারা হলেন সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, সাবেক আইজিপি AK শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা সহ ৪টি স্থানে ৫৮ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরের বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কিনা তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন। বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে রংপুর পল্লী মেলা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয়রা জানান, ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নে বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে কয়েকদিন ধরে আবার ২ গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত ও ১ জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ইব্রাহিম শ্রীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নিয়ে যায়। বৃষ্টির কারণে অন্যান্য শিক্ষার্থীরা মাদ্রাসায় না আসার সুযোগে বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে কাউকে কিছু না বলার জন্য চাপ প্রয়োগ করে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস এবং দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে থাকা জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন। অবাধে পর্যটক চলাচলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে জীববৈচিত্র্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত এমন একটি স্থান যেখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে কাঁকড়া। কেওড়া বন আর হরিণ যোগ করেছে বাড়তি সৌন্দর্য। এই সৈকতকে এখনই সংরক্ষিত এলাকা ঘোষণা না করা হলে অচিরেই হারিয়ে যেতে পারে হরিণের আবাসস্থল। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বনের পশু পাখিদের কলকাকলি।
হরিণের বিচরণ, লাল কাঁকড়া, নানা ধরনের পশু পাখি, জীববৈচিত্র্যে ভরপুর ছিল এই গুলিয়াখালী। পর্যটকদের অবাধ বিচরণের কারণে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এখনই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। এখানে যে জীববৈচিত্র্যের যে একটা বিরূপ প্রভাব পড়ছে পুরো দেশের মধ্যে, তার মধ্যে এই গুলিয়াখালী বীচটাও অন্যতম। যদি পর্যটক সংখ্যা বাড়ে তাহলে জীববৈচিত্র্য অবশ্যই অনেক ক্ষতি হবে। হয়তো একদিন এই লাল কাঁকড়া বিলীন হয়ে যেতে পারে। আজকে আমরা অনেকদিন পর আসলাম, দেখলাম এখানে দেখা যাচ্ছে না, হরিণ তো দেখা যাচ্ছে না, তো মানুষ এখন চাষাবাদ, গরু ছাগল বেশি দেখা যাচ্ছে। নাগরিক হিসেবে আমরা অনেক অসচেতন, আমাদের এগুলো নিয়ে দাবি তোলা উচিত, আমরা কেউ এটা নিয়ে দাবি তুলি না। দেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে আমাদের পর্যটনের জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করা উচিত, আমরা এটা করতে পারতেছি না। বা আমি মনে করবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাস সরকার সকলের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। জেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি গুলিয়াখালীর পর্যটন খাতটাকে উন্নত করার জন্য। একই সাথে ওখানে যে বন্য প্রাণী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাকে সংরক্ষণও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুলিয়াখালী ফরেস্ট দেশের দ্বিতীয় জীববৈচিত্র্যের লীলাভূমি। এই লীলাভূমিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। সীতাকুণ্ডের গুলিয়াখালী থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী 18 মাসের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের। এর মধ্য দিয়ে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশা প্রকাশ করেন অন্তত 1.5 বছরের মধ্যেই প্রথম কোনো কারখানা উৎপাদনে যাবে। মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশ স্থলের কাছে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। দুপুর 12:30টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজি ভর্তি একটি ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক দিয়ে কৌশলে হাত পুড়িয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় কুমিল্লা ও নোয়াখালী থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার রাজধানীর কল্যাণপুরে সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ফজলে এলাহি জানান, এই প্রতারক চক্রটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও চিনির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নারীদের হাতের তালুতে ক্ষত সৃষ্টি করত। পরে জিনের ভয় দেখিয়ে ও ক্ষত সারানোর নামে ভুক্তভোগীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করত। তাদের এই প্রতারণার ফাঁদে পড়ে অন্তত 200 জন ভুক্তভোগী চিকিৎসা নিয়েছেন। মামলার বাদী ফেসবুকে রহমত আলী কবিরাজ নামে একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। তার স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে 1,500 টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও 3500 টাকা তিনি নেন। পরবর্তীতে জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। ইলিশ কমে যাওয়ায় বরগুনায় আকাশ ছোঁয়া দাম, তাই অনেক বিক্রেতাও রূপালী এই মাছ খেতে পারছেন না। 1 কেজি ওজনের একটি ইলিশের দাম গুনতে হয় 3 থেকে 3,500 টাকায়, অথচ প্রতি বছর এই সময়ে দক্ষিণাঞ্চলের বাজারে পর্যাপ্ত মাছ থাকে। বরগুনা জেলায় প্রায় 1.5 লক্ষ রয়েছে নিবন্ধিত জেলে। যারা মাছ শিকার করছেন তারাই ইলিশ মাছ খেতে পারছেন না। গত বছরের তুলনায় এবছর ইলিশের দাম কেমন এবং উৎপাদন কেমন সেই বিষয়টা আমরা জানবো। ছোটটা তো নাই, বড়টা 2-1টা আছে,
হ্যাঁ, যে দাম আর ছোটখাটো মাঠে কিনে খাইতে খাওয়ার মতো কোনো শক্তি নেই। 400, 2900, 3000 কেজি মাছ, কেজির উপরের মাছ 3500, 4000 টাকা। যেহেতু সাধারণ ক্রেতারা কিনে খাইতে পারে না, আবেগ করে, আফসোস করে। ঝাটকা মাছের কেজি, ঝাটকা ইলিশ 800 টাকা। এখন আর কি ছোট বড় মাছ ওরে খাওয়ার মতন সবাই সাধ্য নাই। ইলিশ তো বাজারে সামান্য আছে, তাই আর যেটি আছে এটা তো আমাদের জন্য না, কেনার মতো টাকা আমাদের কাছে নাই। 1000 টাকা কেজি একজন মধ্যবিত্তকে বড়লোক ফ্যামিলির মানুষ খাওয়ার মতো সামর্থ্য নাই। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 24-25 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 1344 মেট্রিক টন। 25-26 অর্থ বছরে তা 1158 মেট্রিক টন এসে দাঁড়িয়েছে। প্রায় 200 মেট্রিক টন কম হয়েছে ইলিশের উৎপাদন। এরকমই প্রতিদিন ইলিশের উৎপাদন কমছে। এর কারণেই মূলত প্রত্যেকটা বাজারেই দেখা গেছে ইলিশের দাম বৃদ্ধি। লায়ন্স ক্লাব অব চিটাগাং ডাইনামিক সিটির 2026-27 সেবা বর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে 2025-26 সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি দায়িত্ব তুলে দেন লায়ন সালমা আদিলের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। আন্তর্জাতিক প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপির নতি স্বীকারের নেপথ্যে কি রয়েছে? শুধু দাবি মেনে নিয়ে কি স্থায়ীভাবে বিক্ষোভ সংকট থেকে রেহাই পাবে মোদি প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নিজেদের শক্ত অবস্থান আর ধরে রাখতে পারেনি ভারত সরকার। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় এবারই প্রথম নরেন্দ্র মোদী সরকার কোনো চাপ বা আন্দোলনের মুখে নতি স্বীকার করতে দেখা গেল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় আন্দোলন থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা, যা তরুণ প্রজন্ম তথা ককরোচ জনতা পার্টি সিজেপির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপি সরকারের নতি স্বীকারের পেছনে নেপথ্যে কী রয়েছে, এটাই এখন বড় প্রশ্ন। এই ক্ষেত্রে বেশ কিছু কারণ সামনে আসছে। এর মধ্যে 20 জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশের দমনপীড়নের পর সরকার পতনের গণ আন্দোলনে মোড় নেওয়ার শঙ্কা বড় কারণ। বিজেপির অনেক জ্যেষ্ঠ নেতা স্বীকার করেছেন যে ক্ষোভ আর শুধু শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছিলেন। শুধু তাই নয়, এই আন্দোলনের সময়টি মোদী সরকারের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন শেষ সপ্তাহে এসে আন্দোলন তীব্র হচ্ছিল, সেই সময়টিতে সংসদ অধিবেশন চলছিল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাশ করতে চাইছিল সরকার। কিন্তু আন্দোলনের ফলে অধিবেশনের প্রথম সপ্তাহে কোনো কাজই হচ্ছিল না, যা নিয়ে সংসদের ভেতরেও অস্থিরতা তৈরি হয়। তাই শেষ পর্যন্ত কঠোর নীতি থেকে সরে এসে জনগণের আস্থা ধরে রাখার উপর গুরুত্ব দেয় মোদী সরকার। এক্ষেত্রে প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশে হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের নজির ভারতের জন্য বড় শিক্ষা হিসেবে কাজ করেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সরকার সব দাবি মেনে নেওয়ার পর ককরোচ জনতা পার্টি আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় আপাতত স্বস্তির কারণ হলেও এই আন্দোলন চিরতরে বন্ধ হয়ে গেছে এটি বলার মতো সময় এখনও হয়নি বলে মনে করা হচ্ছে। কারণ সরকার শিক্ষার্থীদের যেসব দাবি মেনে নিয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে গভীর নজর রাখবে তরুণ প্রজন্ম। যদি গড়িমসি করা হয় তাহলে ককরোচ জনতা পার্টি বা তরুণ প্রজন্ম ফের আন্দোলনে নামার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় বিক্ষোভ আবারও মাথাচাড়া দিয়ে উঠলেও সব রাজ্যে ছড়িয়ে পড়া এবং নরেন্দ্র মোদী সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ার শঙ্কা কিছুটা কম বলে মনে করছেন অনেকে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। ফ্রান্সের দাবানল দক্ষিণ পশ্চিমের শহর বোর্দোর দিকে যাচ্ছে। আগুন থেকে শহরটি এখন মাত্র 15 কিলোমিটার দূরে। এই অবস্থায় আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। গত সপ্তাহে ইউরোপ জুড়ে বিশেষ করে ফ্রান্স ও স্পেনে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দেশ দুটির 3,30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির আপত্তি উপেক্ষা করে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের মঞ্চে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের পক্ষে বক্তব্য তুলে ধরবেন। তিনি মামদানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ইহুদিদের মধ্যে নেতানিয়াহুর জনপ্রিয়তা মামদানির চেয়েও কম বলে জানিয়েছে আল জাজিরা। খেলার খবর। চোটের কারণে প্রধান খেলোয়াড়দের বাইরে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে সফরটা চ্যালেঞ্জিং হলেও খেলোয়াড়দের মনোভাব শক্ত থাকলে এই দল নিয়ে সম্মানজনক অবস্থায় দেশে ফেরা সম্ভব। 13 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন আহামরি আশা করা অনেকটা বামন হয়ে চাঁদ ধরার মতো। 2003 থেকে 2017 পর্যন্ত 6 টেস্টের 5টিতে হেরেছে বাংলাদেশ, এর মধ্যে 3টিতেই ইনিংস ব্যবধানে। তার উপর সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানের ব্যবধানে হারায় সাদা পোশাকে মুশফিক শান্তদের নিয়ে স্বপ্ন দেখা রীতিমতো অপরাধের মতো। এমন বাস্তবতায় ঘোষণা করা হয়েছে টাইগারদের স্কোয়াড। ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলো আসছে, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। ইঞ্জুরি কনসার্ন তো থাকেই, ইঞ্জুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই। সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড। বিসিবি ঘোষিত প্রথম টেস্টে দলে নেই পেসার নাহিদ রানা ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকির আলী অনিক। চমক হিসাবে আছেন পেসার মুশফিক হাসান। সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। নাহিদ রানাকে কিন্তু আমরা তো অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায়, তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অজিদের ঘোষিত স্কোয়াডে আছেন পেট কামিংস, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ তারকারা। তাই কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা থেকে বিরত থাকছে বিসিবি। অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। মূল টেস্ট লড়াইয়ে নামার আগে 6 থেকে 8 আগস্ট ডারউইনের ডিএক্সি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলা কথা রয়েছে সফরকারীদের। 13 আগস্ট ডারউইনের মাররা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে 21 আগস্ট হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ফিল সিমন্সের শিষ্যরা ঢাকা ছাড়বে 31 জুলাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদকে এবার দেখা যেতে পারে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। বাফুফে জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হতে পারে 19 বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। বাংলাদেশি পাসপোর্ট ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পেলেই জাতীয় দলের পথ খুলে যাবে তার। নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ফারহানের খেলা নিয়ে আশাবাদী বাফুফে। সম্প্রতি ফুলহামের মূল দলের হয়ে প্রাক মৌসুম ম্যাচে অভিষেক হয়েছে এই ফুটবলারের। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা সহ 41 আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল। চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন, 1 লাখ কর্মসংস্থানের আশা অর্থমন্ত্রীর। ইলিশ কমে যাওয়ায় বরগুনায় দাম চড়া, 1 কেজির একটি কিনতে লাগছে অন্তত 3000 টাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।